গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 24 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 23টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই 23টা ক্লাস না করে থাকো, ওপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং তার পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো নির্দিষ্ট দিন অন্তর কিন্তু অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকে 24 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন? প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ না বীর রাজেন্দ্র? তো রাজরাজেশ্বর মন্দির তৈরি করেছিলেন প্রথম রাজরাজ, অপশন নম্বর বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে এই প্রথম রাজরাজ, ইনি কিন্তু নৌশক্তি নির্মাণ করেছিলেন, এবং নৌশক্তি নির্মাণের কারণে ইনি কিন্তু প্রচুর খ্যাতি লাভ করেছিলেন, এবং ইনি কিন্তু রাজরাজেশ্বর মন্দিরটা তৈরি করেছিলেন। প্রথম রাজেন্দ্র থেকেও একটা কোশ্চেন দেয় যে প্রথম রাজেন্দ্র চোলের যে উপাধি, সেই উপাধিটার নাম কি? বা এইভাবে কোশ্চেন দেয় যে গঙ্গাই গঙ্গাইকোন্ড উপাধিটা কার? তো গঙ্গাইকোন্ড উপাধি হলো প্রথম রাজেন্দ্র চোলের। তো কেন এই গঙ্গাইকোন্ড উপাধিটা তিনি পেয়েছেন? তো গঙ্গাইকোন্ড উপাধি পাওয়ার পিছনে কাহানিটা হলো যে তিনি গঙ্গার জলের জন্য বাংলাতে গিয়েছিলেন, বাংলা আক্রমণ করে সেখান থেকে জল নিয়ে আসার জন্য। তো বাংলাতে গিয়ে তিনি বাংলার তখন রাজা ছিল পাল বংশের রাজার নাম ছিল মহিপাল। তো মহিপালকে পরাজিত করেন এবং সেখান থেকে গঙ্গা জল নিয়ে আসেন। এই জন্যই কিন্তু তিনি এই গঙ্গাইকোন্ড উপাধি পেয়েছেন। তাহলে গঙ্গাইকোন্ড উপাধি কে পেয়েছেন? প্রথম রাজেন্দ্র চোল। আচ্ছা, এখানে চোল বংশের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে নবম শতাব্দীতে নবম নবম শতাব্দীতে চোলদের রাজধানী কোথায় ছিল? নবম শতাব্দীতে চোল বংশের রাজধানী কাদের? চোল বংশের। তো নবম শতাব্দীতে চোল বংশের রাজধানী কোথায় ছিল? চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর। এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। কোথায় ছিল চোলদের রাজধানী? তাঞ্জোরে ছিল চোলদের রাজধানী। কোশ্চেন দেবে যে চোল বংশের শেষ শাসককে, শেষ চোল শাসক, শেষ চোল রাজা বা শেষ চোল শাসক, তার নাম কি? তার নাম হলো তৃতীয় রাজেন্দ্র চোল। তৃতীয় রাজেন্দ্র চোল ছিল শেষ চোল রাজা। চলে আসো পরের কোশ্চেনে। ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভীমবেটকা আমাদের মধ্যপ্রদেশেই অবস্থিত। তো অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন দেশ? ভালোভাবে খেয়াল করবে, এখানে কিন্তু ফিফা মহিলা বিশ্বকাপের কথা বলা হয়েছে। তো ফিফা মহিলা বিশ্বকাপ কোন দল জিতেছে? 2023 সালেই হয়েছে লাস্ট যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ। তো তাতে জিতেছে স্পেন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। ফিফা সম্বন্ধে কিছু ফ্যাক্ট রিলেট করাবো, তার আগে দেখো যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, এখান থেকে কিছু তথ্য তোমাদের জানতে হবে। উইনার হয়েছে কোন টিম? এক্ষুনি বললাম স্পেন জিতেছে। তাহলে রানার্স আপ কোন টিম হয়েছে? রানার্স আপ কোন টিম হয়েছে? তো রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। মহিলা বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু রানার্স আপ হয়েছে, এবং জিতেছে কে? 2023-এ জিতেছে স্পেন। কোশ্চেন দেবে যে 2023-এ এই ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল কে? হোস্ট কান্ট্রি কে ছিল 2023-এ? কে আয়োজন করেছিল? তো 2023-এ দুটো জায়গা মিলে আয়োজন করেছিল, একটা হলো অস্ট্রেলিয়া এবং আরেকটা হলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজন হয়েছিল ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের। তাহলে এর পরবর্তী ওয়ার্ল্ড কাপ কবে হবে? এর জাস্ট 4 বছর পরে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, অর্থাৎ 2027-এ ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে কে? তো 2027-এ ফিফা মহিলা বিশ্বকাপের আয়োজন করবে ব্রাজিল। কে আয়োজন করবে? ব্রাজিল আয়োজন করবে। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে। এবার এখান থেকে দেখো, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের আলোচনা এখানে করলাম। এবার এখানে আলোচনা করব যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। এখান থেকে লেখো ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ।
ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে? 2022-এ হয়েছে। তো 2022-এ আয়োজক দেশ কে ছিল, হোস্ট কান্ট্রি কে ছিল? তো আয়োজক দেশ ছিল কাতার। কাতারে কিন্তু ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল। জিতেছিল কে? উইনার কে ছিল? তো জিতেছিল আর্জেন্টিনা। আর জিতেছিল আর্জেন্টিনা। কোশ্চেন দেবে রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল ফ্রান্স। ফ্রান্স ছিল রানার্স আপ টিম। আর তিনটে কোশ্চেন অনেকদিন পুরোনো হয়ে গেছে, দিতেও পারে নাও দিতে পারে, মুখে বলে দিচ্ছি। এখান থেকে আরো তিনটে কোশ্চেন দিতে পারে, সেটা হলো গোল্ডেন বুট, গোল্ডেন বল, আর আরেকটা হলো গোল্ডেন গ্লোভ কে জিতেছে। তো গোল্ডেন বল জিতেছে কে? গোল্ডেন বল জিতেছে আমি এই আর্জেন্টিনার যিনি ক্যাপ্টেন ছিলেন মেসি, লিওনেল মেসি। গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের প্লেয়ার কিলিয়ান এমবাপে। আর গোল্ডেন গ্লোভ জিতেছেন কে? আর্জেন্টিনারই গোলকিপার এমি মার্টিনেজ। এই তিনটে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা দেবে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ থেকে, যে এর পরবর্তী আয়োজক দেশ কবে? তো এর পরবর্তী আয়োজন কবে হবে? 2022-এ হয়েছিল, 4 বছর পরে, অর্থাৎ 2026-এ। তো 2026-এ কে আয়োজন করবে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ? তো আয়োজন করবে তিনটে দেশ মিলে, আমেরিকা, ইউএসএ। ইউএসএর ওপরে কোন দেশ আছে? ইউএসএর ওপরে আছে কানাডা। তো আমেরিকা, কানাডা এবং ইউএস এর নিচে কোন দেশ আছে? আছে মেক্সিকো। এইভাবেই কিন্তু মনে রাখবে, ম্যাপ দেখে কিন্তু মনে রাখবে আমেরিকা, কানাডা অ্যান্ড মেক্সিকো, এই তিনটে জায়গায় মিলিয়ে 2026-এ ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপের কিন্তু আয়োজন করা হয়েছে। এবার এখান থেকে ফিফার সম্বন্ধে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। ফিফা, এখান থেকে লেখো FIFA, ফিফা। কোশ্চেন দেবে ফিফার ফুল ফর্ম কি? অবশ্যই কিন্তু মাথায় রাখবে, ফিফার ফুল ফর্ম লিখেই দিচ্ছি এখানে। ফেডারেশন আই ফর ইন্টারন্যাশনালি, এখানেই লিখছি আমি, জায়গা নেই বলে। ফেডারেশন ইন্টারন্যাশনালি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, হলো ফিফার ফুল ফর্ম। কোশ্চেন দেবে ফিফার ইস্টাবলিশ কবে হয়েছিল? তো ফিফার ইস্টাবলিশ হয়েছিল, সালটা মনে রাখলে হবে, 1904 সালে ফিফার ইস্টাবলিশ হয়েছে। ফিফার হেডকোয়ার্টার কোথায়? কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে। তো ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জুরিক কোথায়? সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত ফিফার হেডকোয়ার্টার। কোশ্চেন দেবে ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন গিয়ানি ইনফ্যান্টিনো। ফিফা থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড। কোশ্চেন দেবে এখন ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 কান্ট্রি, ফিফা র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কে কে আছে? ফিফা র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কে কে আছে? তো টপ র্যাঙ্কে আছে আর্জেন্টিনা। আগে ছিল কে? ব্রাজিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে র্যাঙ্কিং এ কিন্তু এখন 1 নম্বরে আছে। চলে আসো পরের কোশ্চেন। মতিলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো কোনটা? তো মতিলাল মজুমদারের কাব্যের প্রধান যে বিষয়, সেটা হলো দেহবাদ। অপশন সি এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সব থেকে নমনীয় ধাতু, তো সব থেকে নমনীয় ধাতু হলো গোল্ড। সোনা হলো সব থেকে নরম ধাতু, সব থেকে নমনীয় ধাতু। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত যে সব থেকে নমনীয় না দিয়ে যদি কোশ্চেন দিত যে সব থেকে শক্তিশালী, সব থেকে স্ট্রংগেস্ট অর্থাৎ শক্তিশালী ধাতু কোনটা? সব থেকে শক্তিশালী বা স্ট্রংগেস্ট ধাতু হলো টাংস্টেন হলো সব থেকে শক্তিশালী ধাতু। কোশ্চেন দেবে এখান থেকে যে সব থেকে হালকা ধাতু কোনটা? সব থেকে হালকা ধাতু। আরেকটা কোশ্চেন এখান থেকে দিতে পারে যে সব থেকে ভারী ধাতু কোনটা? সব থেকে ভারী ধাতু।
তো সব থেকে হালকা ধাতু কোনটা? সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম, Li। আচ্ছা আমি এখানে লিখেই দিচ্ছি লিথিয়াম। লিথিয়াম হলো সব থেকে হালকা ধাতু, যার সংকেত হলো Li। আর সব থেকে ভারী ধাতু হলো অসমিনিয়াম, অসমিয়াম, যার সংকেত হলো OS। তো অসমিয়াম হলো সব থেকে ভারী ধাতু, সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম, সব থেকে শক্তিশালী হলো টাংস্টেন, সব থেকে নমনীয় ধাতু হলো কোনটা? সোনা। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে, ভালোভাবে ইনফরমেশনটা শুনবে। তোমাদের এখন যে ক্লাসটা চলছে সেটা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটা এক্সামের জিকেজিএস কিন্তু এই সিরিজের মধ্যেই টোটালি কমপ্লিট করানো হবে। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন পিএসসির এক্সাম, যেমন এসএসসি এর এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম বলে দেবো, একটুখানি পরেই বলে দিচ্ছি, জাস্ট পরেই বলেছি। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাস চলছে প্রত্যেকটা এক্সামের জন্য। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবেও কিন্তু তোমরা ক্লাসগুলো পরবর্তীতে দেখে নেবে। একটা রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছ থেকে, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, কেউ ভিডিও ডাউনলোড করে দেখবে না, তোমরা ভিডিওটা কিন্তু লাইভ দেখো বা রেকর্ডেড দেখো, তোমরা জাস্ট অনলাইনেই দেখবে, কেউ ডাউনলোড করবে না, ডাউনলোড করে দেখবে না। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচও কিন্তু ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন তোমাদের ক্লাস থাকছে, কোন ক্লাস থাকছে, বা ক্লাসের রুটিনগুলো প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কবে নোটিফিকেশান বার হচ্ছে, কবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে, সমস্ত রকম ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার প্রথমে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচেই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ নর্মাল কল করবে না, কেউ ভিডিও কল করবে না। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেব, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস পাবে। এখানেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু আরও আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখো, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল, তাই আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি। সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমরা আমাদের এই ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে এবং ম্যাথের চ্যানেলে কিন্তু অলরেডি ক্লাস চলছে রেগুলার বেসিসে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো এটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী কোশ্চেনে চলে আসো, 6 নম্বর কোশ্চেন। কোন খেলায় প্রতীক শ্রী হনুমান? মুষ্টিযুদ্ধ, কুস্তি, রাগবি না তীরন্দাজি? তো হনুমানের কোন খেলার প্রতীক? হনুমান হলো কুস্তির খেলার প্রতীক। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় কোনটা? ইলেকট্রন বা অন্যান্য প্রাথমিক কণা, ব্যাকটেরিয়া, ভাইরাস গঠন, মানুষের পাকস্থলীর অন্তর্ভাগ, মানুষের চোখের অন্তর্ভাগ। তো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠনকে পর্যবেক্ষণ করা যায়। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ইলেকট্রন মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা 5 লক্ষ গুণ হয়ে থাকে এবং বিশ্লেষণ ক্ষমতা 1 ন্যানোমিটার হওয়ায় অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নমুনার কিন্তু 3D পিকচার সহজেই দেখতে পাওয়া যায়, সহজেই কিন্তু উপলব্ধ হয়। চলে আসো পরের কোশ্চেন। ডারউইনের মোট অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কি? তো ডারউইনের মোট অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো ডারউইনের মতামত অনুযায়ী, সরি এখানে একটুখানি কারেকশন করে নেবে, ডারউইনের মতামত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কি? প্রাকৃতিক নির্বাচনের একক হলো প্রজাতি। অপশন
ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? তো ব্যারোমিটার, এটা কি করে? বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়। এগুলো কিন্তু অলরেডি সম্ভবত এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের ক্লাসে পড়িয়েছি কিছু মাপক, ইম্পর্টেন্ট মাপক যন্ত্র এবং সেটা দিয়ে কি মাপা হয়। তো একমাত্র এর মধ্যে যেটা মাপক যন্ত্র নয় সেটা হলো পিকোমিটার। পিকোমিটার কিন্তু মাপক যন্ত্র নয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কিছু ইম্পর্টেন্ট মাপক যন্ত্র এখান থেকে নোট ডাউন করো। তার মধ্যে ফার্স্টে লেখো, এখানে অপশানে ছিল ব্যারোমিটার। ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? ব্যারোমিটার দিয়ে মাপা হয় বায়ুর চাপ। বায়ুর চাপ। তো কোশ্চেন দেবে যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো কি? যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। আর নেক্সট লেখো থার্মোমিটার, যেটা এখানে অপশনেই আছে। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? আশা করি প্রত্যেকেই জানো, শরীরের টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। তো উষ্ণতা মাপার যন্ত্র, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? থার্মোমিটারের মাধ্যমে। অপশানে আছে দেখো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে আমরা কি মাপি? হাইগ্রোমিটার দিয়ে আমরা বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা অর্থাৎ হিউমিডিটি, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? হাইগ্রোমিটারের মাধ্যমে বায়ুর আর্দ্রতা মাপা হয়। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট এখানে মাপক যন্ত্র আছে, সেগুলো এখান থেকে ভালোভাবে নোট ডাউন করে নাও। ক্রোনোমিটার, ক্রোনোমিটার, ক্রোনোমিটারের মাধ্যমে কি মাপা হয়? অ্যাকিউরেট টাইম, সঠিক সময়। অ্যাকিউরেট টাইম কিন্তু মাপা হয়, অ্যাকিউরেট সময় মাপা হয় ক্রোনোমিটারের দ্বারা। কোশ্চেন দেবে যে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? তো অ্যানিমোমিটার দিয়ে মাপা হয় বায়ুর উইন্ড স্পিড বা বায়ুর গতিবেগ। উইন্ড স্পিড বা বায়ুর গতিবেগ, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? মাপা হয় অ্যানিমোমিটারের মাধ্যমে। আমাদের গাড়িতে, যে কোনো গাড়িতে, সেই স্কুটি, বাইক হোক বা তোমাদের 4 চাকা হোক, যে কোনো গাড়িতে দুটো মিটার থাকে। একটা হলো ওডোমিটার, ওডোমিটার, আর একটা হলো স্পিডোমিটার। ওডোমিটার আর স্পিডোমিটার, এই দুটো কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এই দুটো মিটারের ক্ষেত্রে। তো ওডোমিটার কোনটা? ওডোমিটারে দেখবে যে সাপোজ ধরো 1000 কিলোমিটার গাড়ি চলেছে, যেটাতে শো করে 1000 কিলোমিটার। সাপোজ ধরো তুমি কোথাও 80 কিলোমিটার দূরে গেলে, তো 80 কিলোমিটার দূরে যাওয়ার পরে সেখানে 1080 কিলোমিটার শো করবে। যে মিটারে শো করবে সেই মিটারটাকে বলা হয় ওডোমিটার। অর্থাৎ ওডোমিটারের দ্বারা কি পরিমাপ করা হয়? দুটো স্থানের দূরত্ব, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। তো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মাপা হয় কোন মিটারের দ্বারা? ওডোমিটারের দ্বারা। আর স্পিডোমিটারের দ্বারা, স্পিডোমিটার কোনটা? দেখবে একটা কাঁটা থাকে যে তুমি 40 স্পিডে যাচ্ছ, না তুমি 50 স্পিডে যাচ্ছ, না 80 স্পিডে যাচ্ছ। তো যে কাঁটাটা এটা প্রোভাইড করে, মানে এটা দেখায়, সেটাকেই বলা হয় স্পিডোমিটার। তো স্পিডোমিটারের মাধ্যমে কি মাপা হয়? স্পিডোমিটারের মাধ্যমে নামেই লেখা আছে স্পিড মাপা হয়, অর্থাৎ গতিবেগ মাপা হয়। স্পিড মাপা হয়, গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? স্পিডোমিটারের মাধ্যমে কিন্তু গতিবেগ মাপা হয়। নেক্সট পেজে আসো, এখনো কিছু আছে ইম্পর্টেন্ট। এখানে লেখো অ্যামমিটার। অ্যামমিটার, অ্যামমিটারের মাধ্যমে কি মাপা হয়? অ্যামমিটারের মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। ইলেকট্রিক কারেন্ট মাপা হয় কোন মিটারের মাধ্যমে? অ্যামমিটারের মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। কোশ্চেন দেবে ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের মাধ্যমে কি মাপা হয়? ফ্যাদোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা, সমুদ্রের গভীরতা, ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে কিন্তু দিয়েছিল। সমুদ্রের গভীরতা মাপা হয়,
অর্থাৎ ডেপথ অফ দ্য ওশান, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ফ্যাদোমিটারের মাধ্যমে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, সমুদ্রের গভীরতা বলেছি, এবার যদি বলা হয় যে জলের মধ্যে কোনো দূরত্ব বা সমুদ্রের মধ্যে কোনো দূরত্ব মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে, তো তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল। তো নটিক্যাল মাইলের মাধ্যমে কি মাপা হয়? নটিক্যাল মাইলের মাধ্যমে মাপা হয় ডিস্টেন্স থ্রু ওয়াটার, অর্থাৎ জলপথে কোনো দুটো স্থানের মধ্যে দূরত্ব। ডিস্টেন্স থ্রু ওয়াটার, জলের মধ্যে কোনো স্থানের দূরত্ব মাপতে ব্যবহার করা হয় নটিক্যাল মাইল কিন্তু ব্যবহার করা হয়। এরপর সিসমোগ্রাফ লেখো। সিসমোগ্রাফ আরেকটা লেখো এখান থেকে, রিক্টার স্কেল। সিসমোগ্রাফ আর হলো কি রিক্টার স্কেল। তো সিসমোগ্রাফ কি কাজে ব্যবহার করা হয়? সিসমোগ্রাফ ব্যবহার করা হয় ভূমিকম্প মাপতে। ভূমিকম্প মাপতে ব্যবহার করা হয় কি? ভূমিকম্প মাপতে ব্যবহার করা হয় সিসমোগ্রাফ। আর মানে ভূমিকম্প কোথায় হবে বা ভূমিকম্পের উৎস কোথায়, সেই উৎসটা মাপতে। তো ভূমিকম্প মাপতে বা ভূমিকম্পের উৎস কোথায় সেটা মাপতে ব্যবহার করা হয় সিসমোগ্রাফ। আর রিক্টার স্কেলের মাধ্যমে কি মাপা হয়? সেই ভূমিকম্পটা কত স্পিডে হয়েছে, মানে তার তীব্রতা কত, সেই তীব্রতা মাপতে ব্যবহার করা হয়। অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহার হয় কি? রিক্টার স্কেল ব্যবহার হয়। আচ্ছা, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অতি অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে, কারণ এগুলো তোমরা পিডিএফ আকারে পাবে না। এর আগের ক্লাস পর্যন্ত তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করা হয়েছে। এই এক্সট্রা ফ্যাক্টগুলো এখন থেকে করা হবে না, কারণ এমন অনেক কিছু ফ্যাক্ট থাকে যেগুলো আমি শর্ট আকারে এখানে নোট ডাউন করাই, এবং অনেক ক্যান্ডিডেট আছো যারা শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে পড়ো, মানে ক্লাসটা না দেখে পিডিএফ ডাউনলোড করে পড়ে। এর ফলে তাদের মধ্যে কিছু জিনিস মিসড আন্ডারস্ট্যান্ডিং হয়, যেগুলো সাপোজ ধরো আমি কিছু মুখে বলে দিলাম, কিছু লিখলাম, তো সেগুলো তো তারা বুঝতে পারবে না, সেগুলো মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। সেই কারণে এখন থেকে তোমাদের পিডিএফে এই বোর্ড ওয়ার্কিং যেগুলো করানো হচ্ছে, এগুলোকে পিডিএফ আকারে দেওয়া হবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে, মানে এই যে প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে, এইগুলোই তোমরা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জাস্ট প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখানে কিন্তু সার্চ করবে @দ্য লার্নিং এক্সপার্ট SD। এই নিচে যেটা লেখা আছে একদম অ্যাজ ইট ইজ এইভাবেই কিন্তু সার্চ করবে। লাস্টের যে S আর D আছে এই দুটো কিন্তু বড় অক্ষরে আছে, জাস্ট এইভাবে সার্চ করবে। অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করার পরে সেই লিঙ্কের ওপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে চলে যেতে পারবে, আমাদের গ্রুপ, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের, মানে এই ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে এতদিন বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, সম্প্রতি কোন রাজ্যের আম্বাজি হোয়াইট মার্বেল জিআই ট্যাগ পেল? তো সম্প্রতি আম্বাজি হোয়াইট মার্বেল এটা জিআই ট্যাগ পেয়েছে গুজরাটের আম্বাজি হোয়াইট মার্বেল, এটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন যদি দেয় যে ওয়েস্ট বেঙ্গল থেকে রিসেন্টলি জিআই ট্যাগ কি পেয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে রিসেন্টলি পেয়েছে বাংলার মসলিন। বাংলার মসলিন আর রিসেন্টলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, জিআই ট্যাগ থেকে একটা কোশ্চেন দেয় যে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে কোনটি? সর্বপ্রথম জিআই ট্যাগ পায় কোনটি? তো সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে দার্জিলিং এর চা, দার্জিলিং টি সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে, দার্জিলিং টি। তাহলে ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং এ অবস্থিত, তো দার্জিলিং টি সর্বপ্রথম কিন্তু জিআই ট্যাগ পেয়েছে।
কত সালে পেয়েছে? কোশ্চেন দেবে 2004 সালে। আচ্ছা, কোশ্চেন দেয় যে জিআই ট্যাগের ভ্যালিডেশন কতদিন থাকে, কতদিন ভ্যালিড থাকে? তো জিআই ট্যাগের ভ্যালিড থাকে 10 বছরের জন্য, অর্থাৎ এই দার্জিলিং টি এর জিআই ট্যাগের ভ্যালিডেশন ছিল 2004-এর সাথে 10 যোগ করলে 2014 সাল পর্যন্ত। এই ভ্যালিডেশন শেষ হওয়ার পরে আবারও কিন্তু জিআই ট্যাগ পাওয়ার জন্য এটাকে রেজিস্ট্রেশন করার জন্য আবারও অ্যাপিল করা যায়, এবং কর্তৃপক্ষ যদি মনে করে তো আবারও কিন্তু সেটাকে জিআই ট্যাগ হিসাবে মঞ্জুর করতে পারে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই যে জিআই ট্যাগ দেয় কে, গিভেন ফ্রম, কে দেয়? তো জিআই ট্যাগ দেয় হলো জিআই ফর হলো জিওগ্রাফিক্যাল, আই ফর হলো ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন, রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন। কত? 1900 প্রোটেকশন অ্যাক্ট কত সালে এই অ্যাক্টটা এসেছিল? 1999। তো জিআই ট্যাগ কবে আনা হয়েছিল? জিআই ট্যাগের অ্যাক্ট আনা হয়েছিল, কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে 1999-তে কিন্তু জিআই ট্যাগের অ্যাক্ট কিন্তু আনা হয়েছিল। পরবর্তী কোশ্চেনে চলে আসো, নিচের কোন মন্ত্রণালয় দেশের গ্রামীণ পর্যটনের প্রচার এবং উন্নয়নকে শক্তিশালী করতে জাতীয় সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা 2024 এবং জাতীয় সেরা সেরা গ্রামীণ হোমস্টে প্রতিযোগিতা 2024 চালু করেছে? তো এটা চালু করেছে কোন মন্ত্রণালয়? চালু করেছে পর্যটন মন্ত্রণালয়। অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে তোমাদের রিলেট করাবো নিউ ক্যাবিনেট যেটা তৈরি হলো, নিউ ক্যাবিনেট মিনিস্টার কে কে হয়েছে, ইম্পর্টেন্ট যেগুলো, কারণ এখান থেকে যেহেতু নিউ ক্যাবিনেট তৈরি হয়েছে তো এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। তো হেডিং করো নিউ ক্যাবিনেট মিনিস্টার 2024। তো সব থেকে সোজা যেটা প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার আশা করি দেবেই না, যে প্রধানমন্ত্রীকে সবাই জানে নরেন্দ্র মোদী। কোশ্চেন দিতে পারে যে পারমাণবিক শক্তির মন্ত্রীকে, পারমাণবিক শক্তি। কোশ্চেন দিতে পারে যে মহাকাশের ডিপার্টমেন্ট কোন মন্ত্রীর কাছে আছে, মহাকাশ। দিতে পারে গণ অভিযোগ মন্ত্রক, গণ অভিযোগ মন্ত্রক কার কাছে দেওয়া আছে প্রধানমন্ত্রী। মানে এই পদগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামলাচ্ছেন। তো নরেন্দ্র দামোদর মোদী। তো প্রাইম মিনিস্টার বা পারমাণবিক শক্তি মন্ত্রক বা মহাকাশের মন্ত্রক বা গণ অভিযোগের মন্ত্রক কার হাতে? নরেন্দ্র মোদীর হাতে আছে। সেকেন্ড, এখান থেকে লেখো যে হোম মিনিস্টার কেরা, গৃহমন্ত্রী, হোম মিনিস্টার। তো হোম মিনিস্টার আবারও কিন্তু হয়েছেন কে? হয়েছেন অমিত শাহ। নেক্সট এখান থেকে লেখো যে বিদেশ মন্ত্রী, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্কর হলেন বিদেশ মন্ত্রী। কোশ্চেন দিতে পারে যে এখন বর্তমানে শিক্ষামন্ত্রী কে হয়েছেন? শিক্ষামন্ত্রী। তো শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কোশ্চেন দিতে পারে যে সাংস্কৃতিক এবং পর্যটন মন্ত্রী, এই যে এক্ষুনি বললাম যে পর্যটন মন্ত্রক, তো সাংস্কৃতিক অ্যান্ড পর্যটন মন্ত্রক কে হয়েছেন, মন্ত্রী কে হয়েছেন? সংস্কৃতি ও পর্যটন। তো সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী হয়েছেন কে? গজেন্দ্র সিং শেখাওয়াত। নেক্সট পেজে আসো, এখনো কিছু ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে। নেক্সট লেখো এখান থেকে স্বাস্থ্য মিনিস্টার, হেলথ মিনিস্টার কে? স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন?
স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা। জেপি নাড্ডা হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোশ্চেন দেবে এখান থেকে যে অর্থমন্ত্রী কে হয়েছেন, তো অর্থমন্ত্রী সেই আবারও হয়েছেন যিনি ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। কোশ্চেন দেবে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে হয়েছেন, তার নাম হলো হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী। কোশ্চেন দেবে যে পেট্রোলিয়াম হলো যখন, তাহলে এর সাথে একসাথে এখান থেকে পাশাপাশি রিলেট করো কয়লা এবং খনিজ মন্ত্রী। কয়লা ও খনি বিষয়ক মন্ত্রণালয় কার হাতে, এটা হলো জি কিষান রেড্ডি। জি কিষান রেড্ডি। কোশ্চেন দেবে যে গ্রাম উন্নয়ন এবং কৃষি মন্ত্রীকে। গ্রাম উন্নয়ন ও কৃষি মন্ত্রী। তো গ্রাম উন্নয়ন এবং কৃষি মন্ত্রী হয়েছেন কে, হয়েছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান। কোশ্চেন দেবে যে খেলা মন্ত্রী মানে খেল মন্ত্রীকে, যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী, এবং এনার সাথে আরেকটা ডিপার্টমেন্ট এনাকে দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কার হাতে, মনসুখ মান্ডাভিয়া। আরেকটা এখান থেকে রিলেট করো যে সংখ্যালঘু বিষয়ক মাইনরিটিসদের জন্য যে মন্ত্রণালয়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, এবং এর সাথে সংসদীয় বিষয়ক সংখ্যালঘু এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কে হয়েছেন কিরণ রিজেজু। আচ্ছা, আরেকটা মন্ত্রণালয় মনে হচ্ছে বাদ গেল, রেল মন্ত্রীটা খুব সম্ভবত বলেনি। রেল মন্ত্রী বলেনি। রেল মন্ত্রীটা এখান থেকে লেখো রেল মিনিস্টার। আশা করি রেল মিনিস্টার কে, এটা অনেকবার হাইলাইট হয়েছে। এই রিসেন্টলি কিছুদিন আগে জলপাইগুড়িতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আশা করি সবাই দেখেছো, সেখানে রেলমন্ত্রী কে, নিউ মিনিস্টারই সেখানে পৌঁছেছিল, অশ্বিনী বৈষ্ণব। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 2030 সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করলো কোন দেশ? তো 2030 সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করেছে ভারতের প্রতিবেশী দেশ চীন, কিন্তু এই ঘোষণাটা করেছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? লেন্স, রেটিনা, অপটিক নার্ভ না কর্নিয়া? তো কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। রেটিনার পিত বিন্দুতে সব থেকে ভালো কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো চোখের লেন্সের মাধ্যমে রেটিনার ওপরে যে ছবিটা তৈরি হয়, কোশ্চেন দিতে পারে যে চোখের লেন্সের মাধ্যমে চোখের লেন্সের মাধ্যমে রেটিনার উপর যে ছবিটা তৈরি হয় সেই ছবিটা কি প্রকৃতির? তো চোখের লেন্সের মাধ্যমে, এখানে ভালোভাবে কোশ্চেনটা লিখে নাও, চোখের
চোখের লেন্সের মাধ্যমে রেটিনাতে কি প্রকৃতির ছবি তৈরি হয়? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ইংলিশ টার্মটাও মনে রাখবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। রিয়েল মানে কি? রিয়েলকে বাংলায় কি বলে? সৎ। আর ভার্টেডকে বলা হয় কি? উল্টো। সৎ ও উল্টো ছবি, সৎ এবং উল্টো, একে ভালো বাংলায় বলা হয় অবশীর্ষ। সৎ এবং অবশীর্ষ বা উল্টো ছবি কিন্তু তৈরি হয় কোথায়? রেটিনাতে। তারপরে অপটিক স্নায়ুর মাধ্যমে সেটা ব্রেনে যায়, ব্রেন সেই ছবিটাকে সোজা করে দেখিয়ে দেয়, সেই কারণে আমরা সোজা বস্তু সোজাই দেখি। এবার এখান থেকে কিছু পয়েন্ট রিলেট করো, কোশ্চেন দিতে পারে চোখের কিছু রোগের ওপরে। যেমন তোমরা শুনে দেখে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে মায়োপিয়া রোগটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। মায়োপিয়া রোগ কার সাথে রিলেটেড? চোখের সাথে রিলেটেড। তো এখান থেকে ভালোভাবে খেয়াল করো, চোখের 3-4 রকম রোগ হয়, তার মধ্যে যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, একটা হলো দীর্ঘ দৃষ্টিজনিত রোগ, মানে দূরের জিনিস দেখতে পায় না, দীর্ঘ দৃষ্টজনিত রোগ। তো দূরের জিনিস দেখতে পায় না যে রোগ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। কি বলা হয়? হাইপারমেট্রোপিয়া। এর ফলে কি হয়? মানুষ কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। কেন দূরের জিনিস দেখতে পায় না? কারণ এটা এক প্রকার চোখের ত্রুটি, যেখানে কি হয়, রেটিনার পিছনে সেই ছবিটা তৈরি হয়। সাপোজ ধরো এখানে আমি চোখের একটা রেডিমেড ছবি আঁকছি, এখানে থাকলো লেন্স, এরকম ভাবে এই পিছনটা হলো কি? রেটিনা। এই জায়গায় হলো রেটিনা। তো রেটিনার পিতবিন্দুতে যদি এসে ফোকাসটা হয়, মানে কোনো একটা ছবি থেকে, এখানে লেন্স থেকে এসে ছবিটা যদি এই জায়গায় এখানে মেলে, তাহলে ভালো ছবি কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে এসে যদি মেলে তাহলে একদম ক্লিয়ার ছবি দেখতে পাওয়া যায়। তো এই দীর্ঘ দৃষ্টিজনিত রোগে কি হয়? দীর্ঘ দৃষ্টিজনিত রোগে যে রশ্মিটা, এই যে লাইনটা, এই লাইন দুটো এখানে মিলিত হয় কোথায়? চোখের পিছনে গিয়ে। মানে এখান থেকে কোনো বস্তু থেকে আলো আসলো আর এখান থেকে আলো আসলো, মিলিত হচ্ছে কোথায়? রেটিনার পিছনে গিয়ে। তো এটাকেই বলা হয় কি? হাইপারমেট্রোপিয়া, যেখানে রেটিনার পিছনে গিয়ে সেই চিত্রটা তৈরি হয়। তো দীর্ঘ দৃষ্টিজনিত রোগের ক্ষেত্রে কোন প্রকার লেন্স প্রোভাইড করা হয়? এটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। প্রোভাইড করা হয় কনভেক্স লেন্স, যাকে বাংলাতে বলা হয় কি? উত্তল লেন্স। তাহলে দূরের দৃষ্টি দেখার জন্য কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স ব্যবহার করলে তখন লেন্স থেকে সেই আলোর প্রতিবিম্বটা এখানে এই রেটিনার ওপরে কিন্তু সেই অবজেক্টের চিত্রটা তৈরি করবে। এরপর এখান থেকে লেখো যে কাছের দৃষ্টিজনিত রোগ। তো কাছের দৃষ্টিজনিত রোগকে কি বলা হয়? বলা হয় মায়োপিয়া। অনেক সময় এক্সামে কোশ্চেন দিয়েছে যে মায়োপিয়ার মাধ্যমে দূরের বস্তু দেখতে পাওয়া যায় না, না কাছের বস্তু দেখতে পাওয়া যায় না। তো অ্যান্সার কি হবে? কাছের বস্তু দেখতে পাওয়া যায় না। এর ফলে কি হয়? এখানে দূরের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছিল? রেটিনার পিছনে চিত্র তৈরি করছিল, আর কাছের বস্তু যখন দেখতে পাওয়া যায় না, চোখের যে ত্রুটি, তখন কি হয়? লেন্স থেকে যে রশ্মিটা আসে, সেই রশ্মিটার যে চিত্র, যেটা রেটিনায় তৈরি করার কথা ছিল, রেটিনার আগের যে কোনো একটা পজিশনে কিন্তু চিত্র তৈরি করে ফেলে। সেই কারণে কিন্তু সেই জিনিসটা মানে কাছের সেই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় না, বা সেটাকে ঝাপসা দেখায়। তো মায়োপিয়া জাতীয় রোগের ক্ষেত্রে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া ঘটিত রোগের ক্ষেত্রে। তাহলে দূরের দৃষ্টির জন্য কি বললাম? হাইপারমেট্রোপিয়া। কাছের দৃষ্টিজনিত ত্রুটির ক্ষেত্রে বললাম কি? মায়োপিয়া। এছাড়া আরো দুটো আছে, একটা হলো ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। তো ক্ষীণ দৃষ্টি সম্পন্নতে কি হয়? ক্ষীণ দৃষ্টি সম্পন্নতে দেখবে অনেকের বলতে কি, ম্যাক্সিমামে দেখবে কাছেও দেখতে পায় না, দূরেও ঠিক মতো দেখতে পায় না। তো কাছের প্লাস দূরের
কাছের প্লাস দূরের দৃষ্টিজনিত যদি রোগ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রেসবায়োপিয়া। তাকে বলা হয় কি? প্রেসবায়োপিয়া। তো এর ফলে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? এর ফলে কিন্তু উত্তল লেন্সও দেবে এবং দেবে অবতল লেন্সও কিন্তু প্রোভাইড করা হয়। তো দেখবে অনেকের চশমাতে কিন্তু দুরকম লেন্স লাগানো থাকে, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স, যাকে বলা হয় বাইফোকাল লেন্স। তো বাইফোকাল লেন্সের মাধ্যমে এই রোগের কিন্তু দূরীভূত করা যায়। এছাড়া আরেকটা আছে, সেটা হলো বিষম দৃষ্টি। বিষম বিষম দৃষ্টি অর্থাৎ ঝাপসা দেখে। তো বিষম দৃষ্টিতে কি দেখবে? ঝাপসা দেখবে সমস্ত জিনিসই। এবং একে কি বলা হয়? একে বলা হয় অ্যাস্টিগমা। অ্যাস্টিগমা বা অ্যাস্টিগমাটিজম বলা হয়। এর ক্ষেত্রে এই প্রকার রোগ দূরীভূত করতে গেলে হয় চশমা ব্যবহার করতে হবে, নতুবা সেকেন্ড অপশন হলো সার্জারি, চশমা বা সার্জারি। তো চোখের 4টে রোগ বলে দিলাম। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মায়োপিয়া। মায়োপিয়াটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। আর নেক্সট ইম্পর্টেন্ট হলো হাইপারমেট্রোপিয়া। দূরের দৃষ্টিজনিত রোগকে হাইপারমেট্রোপিয়া, কাছের দৃষ্টিজনিত রোগকে বলা হয় মায়োপিয়া। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন ফ্যাব্রিকটি বুলেট প্রুফ জ্যাকেটে ব্যবহার করা হয়? তো বুলেট প্রুফ জ্যাকেটে ব্যবহার করা হয় কেভলার। অনেকে অ্যান্সার না জানলে অ্যান্সার মেরে আসবে কিন্তু লোহা, লোহা কিন্তু হবে না। ব্যবহার করা হয় কেভলার। কেভলার একটা তাপ প্রতিরোধক, একটা শক্তিশালী এটা ফ্যাব্রিক, তাই বুলেট প্রুফ জ্যাকেটে কিন্তু এই কেভলারটাকে ব্যবহার করা হয়। চলে আসো পরের কোশ্চেন। নিচের কোন যৌগটি প্রধানত হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয়? ইজি কোশ্চেন। হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয় অ্যালকোহল। কারণ কি? কারণ অ্যালকোহল ব্যবহার করলে জীবাণুর যে কোষের যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনকে জমাট বাঁধিয়ে দেয় এবং জলীয় পদার্থকে অপসারণ করার মাধ্যমে আমাদের হাত বা যেখানে আমরা লাগাচ্ছি সেখানে জীবাণু বিনাশ করে থাকে। তো কি হবে? হ্যান্ড স্যানিটাইজার কি ব্যবহার করা হয়? অ্যালকোহল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। তরঙ্গ দৈর্ঘ্যের একক কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে যদি কোশ্চেন দেবে না যদিও, তো এখানে জেনে রাখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কম্পনশীল কণার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময় সেই তরঙ্গটা যে ডিস্টেন্স কভার করে, যে দূরত্ব অতিক্রম করে, তাকেই বলা হয় কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে? একক হবে মিটার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, ফ্যারাডে যদি কোশ্চেন দেয় যে ফ্যারাডে কিসের একক, তো ফ্যারাডে হলো ইলেকট্রিসিটির একক। অর্থাৎ ফ্যারাডে ইজ ইউনিট অফ ইলেকট্রিসিটি। ফ্যারাডে কিসের একক? ইলেকট্রিসিটির একক। ডায়াপ্টার এই যে এক্ষুনি বলছিলাম যে তোমরা দেখে থাকবে যে চোখের ডাক্তার দেখাতে গেলে যদি চশমা দেয়, সেখানে দেখবে যে কিছু একটা নাম্বার দেয়, 1 হোক বা 2 হোক, তার পাশে লিখবে, দেখবে ডি লিখবে। তাহলে ডায়াপ্টার কিসের একক? ডায়াপ্টার হলো লেন্সের পাওয়ারের একক। অর্থাৎ যে লেন্স চশমাতে ব্যবহার করতে হবে, সেই লেন্সের পাওয়ারের একক হলো কি? ডায়াপ্টার। হার্টজ কিসের একক? কম্পাঙ্কের একক হলো কোনটা? হার্টজ। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুটি অতি সহজেই ছুরি দিয়ে কাটা যায়? এই 4টে অপশনের মধ্যে কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়? সীসা, টিন, মার্কারি না সোডিয়াম? তো সোডিয়ামকে কিন্তু সহজেই ছুরি দিয়ে কাটা যায়। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তো তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়েছিল কবে? আবিষ্কার হয়েছিল 1896 সালে। কে আবিষ্কার করেছিলেন? আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। এবং সেখান থেকে তেজস্ক্রিয়তার যদি একক বলে, তেজস্ক্রিয়তার একক, তো তেজস্ক্রিয়তার এসআই একক কোনটা? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তো এক্সামে কোশ্চেন দিয়েছিল, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবে যে বেকারেল কিসের একক, তো বেকারেল হলো তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো
তেজস্ক্রিয় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে বিকিরণটা নির্গমন হয়, সেই স্বতঃস্ফূর্তভাবে নির্গমন হওয়ার এই ঘটনাটাকেই বলা হয় কিন্তু তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি বার হয়? আলফা রশ্মি বার হয়, বিটা রশ্মি বার হয়, গামা রশ্মি বার হয়। এই রশ্মিগুলো বার হওয়ার ফলে সেই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। চলে আসো পরের কোশ্চেন। পর্যায় সারণীতে উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে নিম্নলিখিত কোনটি একটি গ্রুপে বৃদ্ধি পায়? অর্থাৎ উপর থেকে নিচে যদি নামি তাহলে কোনটা বৃদ্ধি পায়? আয়নীয়করণ শক্তি? না, আয়নীয়করণ শক্তি বৃদ্ধি পাবে না। ভ্যালেন্সিও বৃদ্ধি পাবে না। বৈদ্যুতিক ঋণাত্মকতা? না। অ্যান্সার হয়ে যাবে পারমাণবিক আকার কিন্তু বৃদ্ধি পাবে। অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। তেলেঙ্গানা রাজ্য, এই রাজ্যটা কবে প্রতিষ্ঠিত হয়? বা যদি কোশ্চেন দেয় যে ভারতের নবনির্মিত রাজ্য কোনটা, মানে নবনির্মিত বলতে যদিও এটা অনেক বছর আগে হয়েছে, প্রায় 10 বছর আগে রাজ্যটা গঠিত হয়েছে, তো নবনির্মিত এখনো তারপরে কোনো রাজ্য গঠিত হয়নি, তো কোশ্চেন দিতেই পারে নবনির্মিত রাজ্য কোনটা, তো অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা। কবে নির্মিত হয়েছিল? এটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে নির্মাণ হয়েছিল 2 জুন 2014 সালে তেলেঙ্গানা রাজ্যের কিন্তু নির্মাণ হয়। তো অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে যে তেলেঙ্গানার ক্যাপিটাল কি? তো তেলেঙ্গানার ক্যাপিটাল হলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হলো তেলেঙ্গানার ক্যাপিটাল। তেলেঙ্গানার বর্তমান সিএম পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন রেভানাথ রেড্ডি। রেভানাথ রেড্ডি। কোশ্চেন দেবে তেলেঙ্গানার বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন সিপি রাধাকৃষ্ণান। চলে আসো পরবর্তী কোশ্চেন। সম্প্রতি প্রকাশিত ভিক্টোরি সিটি, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিক্টোরি সিটি বইটা কে লিখেছেন সালমান রুশদি। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে, সালমান রুশদি থেকে কোশ্চেন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে যে মিডনাইটস চিলড্রেন কার লেখা? সালমান রুশদির লেখা মিডনাইট চিলড্রেন। কোশ্চেন দেবে আরেকটা এখান থেকে রিলেট করো সালমান রুশদি থেকে, দ্য স্যাটানিক ভার্স বইটা কার লেখা? সালমান রুশদির লেখা। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? রিসেন্টলি ঘোষণা হয়েছে রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হবে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ছত্তিশগড় রাজ্যে রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হবে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ছত্তিশগড় থেকে রিলেট করো, ছত্তিশগড়ের ক্যাপিটাল কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ক্যাপিটাল হলো রায়পুর। সিএম কে হয়েছেন ছত্তিশগড়ের? সিএম কিন্তু চেঞ্জ হয়েছে রিসেন্টলি, বিষ্ণুদেও সায়। আগে সম্ভবত ভূপেশ বাঘেল ছিলেন। আর গভর্নর কে হয়েছেন? গভর্নর হয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন। তো আজকের ক্লাসে এই 22টা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটাকে অতি অবশ্যই কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।